লাখো রোহিঙ্গার সাথে ইফতার ডক্টর ইউনুস ও গুতেরেসের খাদ্য সহায়তার আশ্বাস জাতিসংঘের। এবার সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষিত, আসিয়ার ধর্ষকের শাস্তির দাবি মাগুরাবাসী। আসিয়া সহ মর্মান্তিক সব ঘটনার বিচারের দাবি বিএনপি। নির্যাতিত নারী ও শিশুদের সহায়তায় বিশেষ সেল গঠন। সয়াবিনের সংকট কমলেও বেড়েই চলেছে মিনিকেট চালের দাম, লেবুর হালিও 100-র আশেপাশে। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। রোহিঙ্গা ক্যাম্পে 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এর আগে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা, আর উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। ঢাকা থেকে কক্সবাজার যাবার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন দুই নেতা। বাংলাদেশে চলমান সংস্কার ও উত্তরণ কার্যক্রমে জাতিসংঘ পাশে থাকবে বলেও জানান সংস্থাটির মহাসচিব। রোহিঙ্গা শিবিরে বসবাসকারী 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সাহায্য হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যান কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। ঢাকা থেকে কক্সবাজারের যাত্রায় তার সাথে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কক্সবাজার নেমেই উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বের হন জাতিসংঘ মহাসচিব। ঘুরে দেখেন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প, কথা বলেন সেখানকার বসবাসরত নারী, শিশু ও ক্যাম্প লিডারদের সাথে। রোহিঙ্গাদের জীবনযাপন সশরীরে দেখে জাতিসংঘ মহাসচিব গণমাধ্যমকে জানান, ক্যাম্পে মানসম্মত জীবনযাপন খুবই প্রয়োজন। তাদের খাদ্য নিরাপত্তা দিতে সবকিছু করবে জাতিসংঘ। They want better conditions in the camp. Unfortunately, recently dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. I can promise that we will do everything to avoid it, and I will be talking to all countries in the world. বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে উগ্রীব, তাদের ফেরত পাঠাতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. জাতিসংঘ মহাসচিব যখন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছিলেন, তখন নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয় প্রধান উপদেষ্টাকে। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আয়োজনে রোহিঙ্গা শিবিরে 1 লাখ রোহিঙ্গাদের সাথে ইফতারে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইফতারে দুই নেতাকে পেয়ে অত্যন্ত খুশি রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শরণার্থীরা। যত তাড়াতাড়ি করা যায় যে দুনিয়ার মানুষের উপর বোঝাগুলো যোগ্যই অন্যরা নিজের থেকে গেলে বলতে আর মানুষ দুনিয়ার মানুষের সব আরা কিছু মারা কম জানাতে আসতে আরা পেয়েছ এই খবরখান দেখেন তো যারা জানি আর শুধু সুযোগ যারা নিজের বাড়ি ফিরে দেখতে পারে ইয়ান বুঝছি না তুমি কথা বলতে চাও এখন দুনিয়ার মানুষের ইয়ান বোঝান করে। এর আগে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে গুতেরেসকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে। বাংলাদেশে চলমান সংস্কার ও উত্তরণ কার্যক্রমে জাতিসংঘ পাশে থাকবে বলে জানান সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। রোহিঙ্গা শিবিরে বসবাসকারী 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সাহায্য হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশও করেন জাতিসংঘ মহাসচিব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, কক্সবাজার কেবল পর্যটন শহরই নয় বরং অর্থনীতির কেন্দ্র।
বিকেলে কক্সবাজার BIAM অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান যে সমুদ্র আছে বাংলাদেশের, তা বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। নেপাল ও ভারতের 7 সিস্টার্সের কোনো সমুদ্র নেই উল্লেখ করে ডক্টর ইউনূস পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। মতবিনিময় সভায় কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান উপদেষ্টার কাছে কয়েকটি প্রস্তাব ও দাবি তুলে ধরেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও তার মৃত্যুর খবরে দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই সিরাজগঞ্জের রায়গঞ্জে 2য় শ্রেণীর এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কাজীপুরে শিশু সংশোধনাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, রমজানের কারণে স্কুল বন্ধ থাকায় উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের আসামির বাড়িতে NGO পরিচালিত একটি স্কুলে যেত ওই শিশু। 9 মার্চ সকালে স্কুল থেকে ফেরার পথে আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ আলী তাকে জোর করে তুলে নিয়ে পাশবিক নির্যাতন করে। বিষয়টি বাসায় এসে পরিবারকে জানালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা শেষে শিশুটি নির্যাতনের শিকার হয়েছে বলে জানায় চিকিৎসকরা। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। দুপুরে পাবনার বেড়া উপজেলায় আত্মীয়ের বাড়ি থেকে আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এদিকে সুনামগঞ্জের দিরাইয়ে গণধর্ষণ থেকে বাঁচতে চলন্ত CNG অটোরিকশা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছে এক কিশোরী। বৃহস্পতিবার বিকেলে দিরাই বাজার থেকে বাড়ি ফেরার পথে 2 যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় আহত কিশোরীকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু আসিয়ার দাফনের পরও শোকের সাগরে ডুবে আছেন তার পরিবার আর গ্রামবাসীরাও। এমন বর্বর নির্যাতন আর করুণ মৃত্যুর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছেন সবাই। দ্রুততার সাথে বিচার কাজ শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে আজও মাগুরায় প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। অজিত আইচের ক্যামেরায় মাগুরা থেকে ইফতেখার রেজার রিপোর্ট, সাথে ছিলেন শফিকুল ইসলাম শফিক। দীর্ঘ 8 দিনের লড়াই আর অবর্ণনীয় যন্ত্রণা বুকে নিয়ে হারিয়ে গেছে ছোট্ট শিশু আসিয়া। মৃত্যুর আগের দিনগুলোতে যন্ত্রণায় কুঁকড়ে ওঠা শরীরের ভেতরে মানসিক যে যন্ত্রণা তিলে তিলে কুড়ে কুড়ে খেয়েছে তা তো আর জানাই গেল না। শিশু আসিয়ার পরিবারকে সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে শুক্রবার সকালেও অনেকেই আসেন জারিয়া গ্রামে। এমন বর্বরতায় এলাকাবাসী হয়েছেন লজ্জিত। আমরা মাগুরাবাসী লজ্জিত, আমরা মর্মাহত, আমরা কষ্টার্জিত, আমরা শোকাহত। আমরা চাচ্ছি এর কঠিন শাস্তি হোক। একদম শিশু বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা কেউই নিরাপদ নাই, অর্থাৎ ঘরেও না বাইরেও না। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে করা হয় মানববন্ধন ও মৌন মিছিল। ঘৃণিত এই কর্মকাণ্ডের দ্রুত বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান সবাই। সরকারের কাছে জোর দাবি যে এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে প্রত্যেকটা ধর্ষক ধর্ষণ করার আগে অন্তত 10 বার ভাবে যে আমার শাস্তিটা এমন হবে না। এখন ওই লোকটার কি হবে, ফাঁসি দিতে হবে, ওর কুকুর দিয়ে খাওয়াতে হবে, তাছাড়া উপায় নেই। আমার কলজা তো খালি হয়ে গেছে, তাহলে তার কি করবো কও। শুক্রবার সকালেই জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আসেন আসিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেন আর্থিক সহায়তা। ধর্ষণের একটা করে বিচার যদি হতো তাহলে কিন্তু এই ধর্ষকরা সাহস পেত না। কিন্তু এই হাসিনা সরকারের সময় কি হয়েছে, গণধর্ষণ হতো, আর ধর্ষণ যে করতো তাকে পুরস্কৃত করা হতো। এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে। আসিয়ার পরিণতি যেন আর কারো না হয় সেই জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ইলামিত্র আর বেগম রোকেয়ার বাংলায় এখনো নারীদের হতে হয় নির্যাতনের শিকার, দিতে হয় প্রাণ। যে নারীর মা রূপে পায়ের নিচে বেহেশত, যে নারীর দেবী রূপে করা হয় পুজো, সে নারীকে কেন বারবার হতে হবে নির্যাতনের শিকার, দিতে হবে প্রাণ? এমন প্রশ্ন সকলের। কবে হবে আমাদের সোনার বাংলা নারী ও শিশু সহ সকলের জন্য নিরাপদ আবাস? ইফতেখার রেজা, NTV নিউজ, জারিয়া, শ্রীপুর, মাগুরা। শিশু আসিয়া সহ দেশের সব মর্মান্তিক ঘটনার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সুবিধাভোগী না হয়ে সুষ্ঠু সাংবাদিকতার আহ্বানও জানান তিনি। আর সারা দেশে নির্যাতিত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্যগত সহায়তার জন্য বিশেষ সেল গঠন করা হয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপেল শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত।
শাহরিয়ার জামান রাজীব, অ্যাডভোকেট মনিকা বিশ্বাস। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্যগত সহায়তার জন্য সেল গঠনের কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ আমলে অসংখ্য শিশু ও নারী নির্যাতিত হয়েছে। এই আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যু নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক কনসার্ন থেকেছেন এবং তার পরামর্শেই এই সেলটি গঠিত হয়েছে, আইনি ও স্বাস্থ্যসেবা সেল। এবং এরা এখন থেকে সার্বক্ষণিক এই যে এই ঘটনাগুলোর তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে তাদের সজাগ থাকা, এগুলোকে পর্যবেক্ষণ করা এবং দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইফতার মাহফিলে দেশে নারী নির্যাতন নিয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শিশু আসিয়ার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। বুকটাকে ছিন্ন ভিন্ন করে একটা মেয়ে চলে গেল গতকাল, আসিয়া। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো আসিয়ার সম্বন্ধে আপনারা লিখেছেন, ভালো খুব, কিন্তু এইরকম আসিয়া একটি বাংলাদেশে আর নাই, কিংবা এই আসিয়ার চেয়ে করুণ আর কোনো ঘটনা নাই বাংলাদেশে। এই বাংলাদেশে কি তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই? এই বাংলাদেশে আরও মহিলা রেপ হয় নাই? আপনারা লিখছেন না কেন? কেন লিখেন না? বলবেন? বলতে পারবেন না, কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই জায়গা মতো বসে আছে। একই ইফতার মাহফিলে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণে ব্যর্থ হয়েছে। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল, কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। অন্য দোয়া মাহফিলে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির আগামী দিনে রাজনীতি হবে মানুষের সাথে সম্পৃক্ত থাকা, মানুষকে ভালোবাসা, মানুষের সুখে দুঃখে পাশে থাকার। বিকেলে চট্টগ্রাম মহানগর মহিলা দলের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, সন্ত্রাসীদের কারণে মনোবল হারানো যাবে না, দিন শেষে সন্ত্রাসীরা কোথাও থাকতে পারে না। আর আগামী দিনের রাজনীতিতে গুণগত পরিবর্তনের মাধ্যমে পুরো বাংলাদেশের পরিবর্তন সম্ভব বলেও জানান তিনি। এ সময় চট্টগ্রামের সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরী বক্তব্য রাখেন। মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। এইটাই হবে বিএনপির আগামী দিনের রাজনীতি। এইটা হচ্ছে বিএনপি তারেক রহমানের রাজনীতি। ওনার কথাবার্তা উনি প্রতিনিয়ত বলছেন, সহনশীল হতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে, পরস্পর প্রতি সম্মানবোধ থাকতে হবে। এটা বিএনপির রাজনীতি, এর মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন আনতে হবে। রমজানে স্থিতিশীল বাজারে কিছুটা উত্তাপ ছড়িয়েছে মিনিকেট চাল, কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। সংকট কাটিয়ে কিছুটা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। এছাড়া এক হালি লেবু কিনতেই গুনতে হচ্ছে 100 টাকার বেশি, জানাচ্ছেন মেজবাহ হাসান। গেল বছর রমজানে যে বেগুনের দাম ছাড়িয়েছিল শতকের ঘর, সেই বেগুন এবার মিলছে 60 থেকে 80 টাকায়। এমন প্রতিটি সবজির দাম এবছর অনেকটাই হাতের নাগালে। রমজানের প্রথম সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে এই বাজার। ব্রয়লার মুরগি ওঠানামার মধ্যে থাকলেও কেজিতে 50 টাকা পর্যন্ত কমেছে সোনালী মুরগির দাম। তবে চড়া লেবুর দাম, শসা 120 টাকা, লেবু 120 টাকা হালি। সোনালী মুরগি এখন হইলো আপনার 270 টাকা কেজি, আর ব্রয়লারটা 200 টাকা কেজি। অন্য যে কোনো সময় রমজানের তুলনায় এবার রমজানের স্বস্তি মিলেছে কতটা, প্রশ্ন ছিল ক্রেতাদের কাছে। যে অন্যবার অনেক বাড়তি থাকে যে সবজির দাম, কিন্তু এবার একটু আমার কাছে অনেকটাই কম লাগলো আর কি। মোটামুটি সবকিছুতেই সহনীয় মনে হচ্ছে। হঠাৎ বেড়েছে মিনিকেট চালের দাম, রকম ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 85 থেকে 100 টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মজুদ থাকার পরও বাজার অস্থিতিশীল করতে দাম বাড়িয়েছে মিলাররা। যারা স্টক ব্যবসা করে তাদের কারসাজি বুঝলেনি, তারা ওরাই কারসাজিটা ওদের
নাইলে চাউল জিনিসের কোনো অভাব নেই, চাউল আছে। আমার মিনিকেট যে বস্তা নিয়ে যাই 50 কেজির বস্তা, আগে নিছি 35, এখন আমাকে বলছেন 4000 উপরে চলে গেছে। কিছুটা বেড়েছে সয়াবিন তেলের সরবরাহ, তবে স্বাভাবিক হয়নি এখনো। মোটামুটি সব কোম্পানি দিতেছে 5 লিটার, 2 লিটার, 3 লিটার এখন আছে। আগের মতন এভেলেবেল না, তবে পর্যাপ্ত পরিমাণ আছে এখন বর্তমানে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। একজন শাহিদার গল্প অনেকের অনুপ্রেরণা। 21 বছর ধরে করছেন কালো সোনাখ্যাত পেঁয়াজ বীজের আবাদ। হয়েছেন কোটিপতি কৃষক, কর্মসংস্থানে যোগান দিয়েছেন অনেককেই। পেয়েছেন সেরা কৃষক, এগ্রিকালচারালি ইম্পর্ট্যান্ট পার্সন সহ নানা পুরস্কার। তিনি ফরিদপুরের সফল উদ্যোক্তা। তাকে দেখে এই চাষ করে স্বাবলম্বী অসংখ্য কৃষক। বাম্পার ফলনে চলতি বছর 500 কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের আশা কৃষি বিভাগের। ফরিদপুর থেকে সজীব দাসের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। সাদা ফুল, বীজ কালো, স্বর্ণের মতো দাম, তাই কালো সোনা এর নাম। আধুনিক ও লাভজনক কৃষিতে এগিয়ে এসেছেন নারীরাও। এমনই এক সফল কৃষক উদ্যোক্তা ফরিদপুর শহরতলির অম্বিকাপুরের গৃহবধূ শাহিদা বেগম। 2004 সালে পা রাখেন কৃষির অঙ্গনে। মাত্র 40% জমিতে শুরু করেন পেঁয়াজ বীজের আবাদ। নিষ্ঠা, সততা আর পরিশ্রম দিয়ে এখন তা পরিণত করেছেন 100 একর জমিতে। আমি যখন শুরু করি অনেক বাধা, অনেক কথার মধ্যেও আমি কারো কথায় কান্না দিয়ে আমি আমার মতো কাজ করি। তখন আমরা শুরু করার পরে এখন আমাদের এলাকায় আমার দেখা দেখি করে অনেকেই এই বীজ করে। পেঁয়াজের বীজটা আর পেঁয়াজের যে ঘাটতি আছে, এই ঘাটতি আমাদের দেশের পূরণ হবে এবং আমরা বাহিরে দিতে পারবো, আমাদের বাহিরে থেকে আনতে হবে না। সেই লক্ষ্যে আমরা কাজ করতে। চোখের সীমানা পেরিয়ে যায় পেঁয়াজ বীজের ক্ষেত। ফুলে ফুলে লুকিয়ে আছে কৃষকের সোনালী স্বপ্ন। চলছে শেষ মুহূর্তের পরিচর্যা, পরাগায়নের কাজ। ছোট শিশুর মতো যত্ন করতে হয় এসব বীজের। নভেম্বর ডিসেম্বরে আবাদ শুরু হয়ে ফলন ওঠে এপ্রিল মেতে। পরাগায়ন করলে এই স্পটগুলো মনে করেন নিচে পড়িয়া 20টা 16 আনা ফোটে এবং চিটা হয় না। আমার দীর্ঘ অনেক দিন থেকে কাজ করি। জমি আছে প্রায় 100 একর, লোকজন আছে 50 থেকে 60 জন। নারী পুরুষ দিয়ে আমরা বহুত লোক কাজ করি, যা বেতন দেয় আল্লাহর রহমতে আমাদের দিন মজুরি ভালোই যায়। সার্বিক তত্ত্বাবধান ও কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। পেঁয়াজ বীজ উৎপাদনের যে বিভিন্ন কলা কৌশল আছে, বিশেষ করে পেঁয়াজ বীজ উৎপাদনের সময় যে পরাগায়নের দরকার হয়, হ্যান্ড পরাগায়ন, এবং অন্য যে রোগ বালাই বা পোকামাকড়ের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সম্পর্কে তাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দেওয়া হয় এবং ক্ষুদ্র কৃষকদের নিয়ে বিভিন্ন সময় আমরা এই ব্যাপারে গ্রুপ মিটিং করে থাকি। দেশে পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় এ জেলা। পাশাপাশি 50% পেঁয়াজ বীজ বা কালো সোনার চাহিদা মেটায় এখানকার কৃষকরা। শুরুতে নিজের ভাগ্য, এরপর দেশের অর্থনীতি বদলের স্বপ্ন দেখছেন শাহিদার মতো উদ্যোক্তারা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টা থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় অধিকাংশ টিকিট। সকালে বিক্রি হয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। এছাড়া দুপুর 2টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতরের দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে আন্তনগর ট্রেনের 24 মার্চের টিকিট বিক্রি হয়েছে আজ। এছাড়া চাঁদ দেখার উপর ভিত্তি করে 31 মার্চ এবং 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। যাত্রীদের অনুরোধে 25% টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার একসাথে 4টি আসন সংগ্রহ করতে পারবেন। দেশে ধর্ষণকারীদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবিতে বায়তুল মোকাররম মসজিদের আশপাশ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। শুক্রবার জুমার নামাজের পর এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। এ সময় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এ ধরনের অপরাধের বিচারহীনতায় সমাজে অপরাধ বাড়ছে।
তাই অবিলম্বে ধর্ষকদের প্রকাশ্যে বিচারের দাবি জানান তারা। একই সাথে সম্প্রতি রাজধানীর শাহবাগে পুলিশের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের বিচারের দাবিও জানান খেলাফত মজলিস। ঢাকায় বসবাসরত বগুড়াবাসীর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর বগুড়া সমিতি। জাতীয় সংসদের এলডি হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ঢাকায় অবস্থানরত বগুড়া জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানে আগতরা বলেন, দীর্ঘ 17 বছর বগুড়াবাসীকে সমাজ ও রাষ্ট্রের সকল জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। জেলার সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের কথাও বলেন তারা। পরে দোয়া ও ইফতার শেষে ঢাকাস্থ বৃহত্তর বগুড়াবাসীর ডিরেক্টরি প্রকাশ করা হয়। বিশিষ্টজনদের সাথে নিয়ে এর উদ্বোধন করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাফেল। এ সময় জেলা সমিতি ও ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা তার সাথে ছিলেন। পর্যটন শিল্পের উন্নয়নে সরকারকে আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্র। রাজধানীর মগবাজারে পর্যটন শিল্প নিয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এই দাবি তুলে ধরা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত আলোকচিত্রী ও এনটিভির পরিচালক মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ বলেন, পর্যটন খাতে মনোযোগী হলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে দেশ। জানাচ্ছেন নাজিবুর রহমান। দেশের পর্যটন শিল্পকে কিভাবে আরো গতিশীল ও শক্তিশালী করা যায় তা নিয়ে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্র ও গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এ সময় বক্তারা অভিযোগ করেন, দেশের পর্যটন শিল্পকে আরও লাভবান ও আকর্ষণীয় করতে সরকার এখনও মনোযোগী নয়। পর্যটন খাতের উন্নতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেরও দাবি জানান এনটিভির পরিচালক আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ। আমাদের লোক বিদেশে যেতে হতো না যদি আমাদের দেশের পর্যটনরা ভালোভাবে আমাদের দেশ দেখতে পারতাম। কুয়াকাটায় যাওয়ার রাস্তাটাই ঠিক নেই, আপনি যাবেন কীভাবে? একটা জায়গায় আপনি যাবেন, যে যে স্থানে পৌঁছাবেন রাস্তা ঠিক নেই, যাওয়া খুব কঠিন। তো রাস্তাটাই আগে ঠিক করা উচিত, তারপর আমি আমার মূল জায়গায় যাব। আসলে রাস্তাও ঠিক করে না সরকার, যতই কথা বলুক আসলে সরকার যদি নজর না দেয়, আমি মনে করি যৌথভাবে না করলে এটা সমাধান বের করানো যাবে না। এই পর্যটনকে দেশে বিদেশে সবার কাছে একটা আকর্ষণীয় বিষয় হিসাবে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে দেশেরও উন্নয়ন হবে, মানুষেরও উন্নয়ন হবে, মান উন্নয়ন হবে এবং সরকারকেও আমরা সাহায্য করতে পারব। পরে দেশের শিল্প সাহিত্যে অসামান্য অবদান রাখায় গণমাধ্যম কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে সর্বস্তরের মানুষকে কাজ করার তাগিদও দেন বক্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা পূর্বপাড়া মীরবাড়ি জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। শরফত আলী সপু বলেন, মানুষ ভোট দেবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ সময় শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল সহ অনেকেই উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি $3,000 ছাড়ালো। শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চয়তা দেখা দেয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুক্রবার স্বর্ণের দাম আউন্স প্রতি 2.94% বেড়ে $3,000 পৌঁছায়। এ নিয়ে চলতি বছরে 13 বার বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে বাড়ল। সবশেষ ইউরোপের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হুমকির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার বেড়ে রেকর্ড সর্বোচ্চ হয়। এবার শুক্রবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল। লাখো রোহিঙ্গার সাথে ইফতার, ডক্টর ইউনূস ও গুতেরেসের খাদ্য সহায়তার আশ্বাস জাতিসংঘের।
এবার সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষিত, আসিয়ার ধর্ষকের শাস্তির দাবি মাগুরাবাসীর। আসিয়া সহ মর্মান্তিক সব ঘটনার বিচার দাবি বিএনপির। নির্যাতিত নারী ও শিশুদের সহায়তায় বিশেষ সেল গঠন। সয়াবিনের সংকট কমলেও বেড়েই চলেছে মিনিকেট চালের দাম, লেবুর হালিও 100-র আশপাশেই। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।